হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে আবার একটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের চ্যানেলে পডকাস্ট আসে না, ব্যাক টু ব্যাক আসে না, যখন আসে ব্যাক টু ব্যাক আসতে থাকে। এবার আমাদের না এই জিনিসটাও ঠিক করতে হবে, আমাদেরকে না মাঝে মাঝে পডকাস্ট আনতে হবে ভালো ভালো, হ্যাঁ, কারণ মানে দর্শক কখনো আমাদের বন্যা পডকাস্ট কাছে চলে ভালোবাসে। এলো, কখনো খরা 2 মাস কিছুই এলো না। হ্যাঁ, এই বন্যা খরাটা বাদ দিয়ে আমরা যেটা regularity চেষ্টা maintain করছি যে সবার চ্যানেল দিয়ে অন্তত একবার হলেও সপ্তাহে আসবে podcast। হ্যাঁ, আমরা কিন্তু এবার আমরা রেগুলারলি আনার চেষ্টা করব। দেবজ্যোতি তো বলে 2.0 ভার্সন, আমি দেখতে পাই না। আমরাও এবার 2.0 তে মুভ করার চেষ্টা করব, আস্তে আস্তে আমরা আনার চেষ্টা করব। আজকে আমার সঙ্গে আছে মুহিবাব দেবজ্যোতি, সবাই চেনেন। ফিল্মি প্রীতিশ থেকে প্রীতিশ, একেও সবাই চেনেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, আগের দিন তো আমরা কথা বলেছিলাম যে হিন্দির যে আপকামিং সিনেমাগুলো এবং মালিককে নিয়ে। আজকে আমরা বাংলার আপকামিং সিনেমাগুলো নিয়ে কথা বলবো, যেগুলো বাংলায় আসতে চলেছে এবং যেগুলো প্রমিসিং লাগছে। আচ্ছা, আমাদের মধ্যে বোধহয় কেউ একজন এসছে, লোকে কি ভাববে? ঠিক আছে, নমস্কার, আমি কোথায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আমাদের মধ্যে এখন সবে মাত্র ঢুকলো লোকে কি ভাববে থেকে প্রত্যয়। ওকে, তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হয়তো বাংলা সিনেমা নয়, কিন্তু বাংলাকে নিয়ে গল্পটা, এবং সেই জন্যই বোধহয় আজকে এটা নিয়ে আলোচনা করছি। আগের দিন হিন্দি পডকাস্টে ওটা নিয়ে আলোচনা করিনি আমরা। সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। আমরা সবাই জানি বিবেক অগ্নিহোত্রীর সিনেমা, এবং বিবেক অগ্নিহোত্রীর মতের সাথে বা তার থিঙ্কিং এর সাথে, তার থট প্রসেসের সাথে অনেকে একমত নয় এবং কন্ট্রোভার্সিয়াল সিনেমা বানায়। এবং সেটা নিয়ে বিবেক অগ্নিহোত্রী যখনই সিনেমা আনে তখনই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। এটা নিয়েও হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেটা কতদূর যায় সেটাই দেখার, এবং কোন জিনিসটাকে দেখায় এবং কতটা পরিমাণে দেখায় সেটাই এবার দেখার। বেঙ্গল ফাইলস নিয়ে তোদের কি বক্তব্য, তোদের কি মতামত, এবং তোদের কি মনে হয় যে এই সিনেমাটা নিয়ে নতুন কন্ট্রোভার্সি বা এটা নিয়ে আবার কি হতে পারে? বল দেবজ্যোতি, বল। দেখ, প্রথমত আমি একটা কথা বলতে চাই যে আর্টকে কোনো সময় পলিটিক্যাল লেন্সিং দিয়ে দেখা উচিত না, ঠিক আছে? একটা আর্টিস্টিক ইভ্যালুয়েশন হবে সিনেমার, সেটার গুণগত মানের জন্য। সেটা কি রাজনৈতিক প্রমোট করছে বা সেটার মেকারের কি রাজনীতি, সেটা সে যে পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল আইডিওলজিতে বিলং করে, প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আর দেখ, যে গল্পটা বেঙ্গল ফাইলস বলছে সেটা কিন্তু নতুন গল্প নয়। মানে এই জোনে আগেও কিন্তু সিনেমা হয়েছে। ইভেন সৃজিত মুখার্জির যে রাজকাহিনী সিনেমাটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি ওই সময়টাকেই ধরেছে, যে পার্টিশনের সময় যে দাঙ্গাগুলো হচ্ছিল। ইভেন এক যে ছিল রাজাতে ওই ফেসটাই ধরেছে। তো এটা নতুন কিন্তু নয়। তো আমাদেরকে কিন্তু, এবং এটা একটা সমস্যা, কারণ আমাদের দেশের, এটা শুনতে খারাপ লাগলেও ফ্যাক্ট, যে আমাদের দেশের যে অডিয়েন্সটা দেখে তারা, মানে তাদের যে ফিল্ম লিটারেসিটা আছে সেটা কম। ফ্যাক্ট এটা। তো অনেক সময় লোকে কি করে, যে সিনেমাগুলোকে রাজনীতি হিসেবে জাজ করে, এবং সেটা যারা পলিটিক্যাল ফিগারস আছে তারা ফায়দাও তোলে সেটা। তো সেটা না, উচিত নয়। তুমি সিনেমাটা দেখো, সিনেমাটা দেখে সিনেমাটার ভালো খারাপ আলোচনা করো। একদম ভালো, এক্স্যাক্টলি। অভিনয় খারাপ, ভালো না খারাপ, কি মানে বক্তব্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, তোমার সেটা ভালো লাগছে না খারাপ লাগছে। একটা সিনেমা সম্পর্কে যখন একটা রাজনৈতিক আলোচনা হয়, তাহলে তো তুমি সিনেমা এজ আর্ট ফর্মকে অসম্মান করছো, তাই না? তো এই জিনিসটা, মানে এই ম্যাচিউরিটিটা কিন্তু দর্শকের দেখানো উচিত। এবং এটা আমি প্রত্যেকটা রাজনৈতিক, মানে যে কোনো ফিল্ম মেকার, তার যা পলিটিক্যাল অ্যালিজিয়েন্স হোক, সে যে পার্টির কোট আনকোট সমর্থক হোক, আমি এই কথাটাই বলি যে সিনেমাকে আর্ট হিসাবে ইভ্যালুয়েট করো। তুমি যদি সিনেমাকে পলিটিক্যাল ডিসকাশন বানাও, তাহলে তো তুমি আর্টটাকে অসম্মান করছো। এটাই বলা। তো অডিয়েন্সের ম্যাচিওর হওয়া উচিত। আচ্ছা, প্রত্যয়। আমার মতে একজন পরিচালক যখন ওই ডাইরেক্টরের আসনে বসে, এবার সে তো অনেক কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, অনেক কিছু রিসার্চ করে, অনেক পেপার ওয়ার্ক থাকে, সেইগুলো ডে বাই ডে সেইগুলোকে নিয়ে লেখালেখি করা, সেইগুলোকে নিয়ে কোথায় কি আছে না আছে। এবার কি হয়, ইতিহাসের যে অধ্যায়গুলো আমরা দেখে এসেছি বা পড়ে এসেছি, সেইগুলো তো কখনো মিথ্যা হতে পারে না, ঠিক আছে? এই সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন সিন্ধু সভ্যতা, ঠিক আছে, বা হরপ্পা সভ্যতা। এই সমস্ত সভ্যতা নিয়ে অনেক বছর আগে যখন যারা রিসার্চ করেছিলেন, সাপোজ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যারা আর্কিওলজিক্যাল যে সমস্ত বিজ্ঞানীরা এসেছিলেন, এবার দেখ,
তাদের যেরকম ভাবে তারা জিনিসটাকে দেখেছে, তারা কিন্তু তাদের বইতে বা তাদের পুঁথিতে সেরকম ভাবে কিন্তু সেগুলো বিশ্লেষণ করেছে। এইবার সেটা যখন একটা সময় পর, যখন সাধারণ মানুষ বা যারা এখনকার সময়ে যারা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে, তারা যখন রিসার্চ করছে, তারা কিন্তু সেই জিনিসপত্রগুলো বা সেই নোটস গুলো নিয়েই কিন্তু তারা মানুষের সামনে প্রেজেন্ট করছে যে এই সময় এই ব্যাপারটা ঠিক ছিল, এই সময় এই ব্যাপারগুলোর মধ্যে জিনিসগুলো ছিল। এবং আমি এটা বলতে চাই, এই যে যেটা দেবজ্যোতিও বললো যে শিল্প এবং রাজনীতি দুটো ভিন্ন সত্তা। আমি একটা সিনেমা দেখতে যাওয়ার সময় কখনো এই জিনিসটা ইয়ে করব না, এইটা তো লালের সময় হয়েছিল, এটা তো কমলার সময় হয়েছিল, এটা তো সবুজের সময় হয়েছিল, এইটা না। একজন পরিচালক তার যেরকম ভিশন, তিনি সেটাকে দর্শকের সামনে দেখাচ্ছেন। এবার আপনার সেই সিনেমাটা সম্পর্কে কি মতামত সেই বিষয়ে রাখুন, ঠিক আছে? যে এই কাজটা আমার ভালো লাগেনি, বা এই পোর্শনটা আমার অপছন্দ হয়েছে, বা এই অ্যাক্টরের এই ব্যাপারটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, এই জিনিসগুলো। তাহলে আমি বলবো যারা দর্শক দেখতে আসছেন বা যারা এখানে মতামত পোষণ করছেন, তাদেরও দরকার এই সমস্ত সিনেমা দেখতে আসার আগে সেই পুরনো ইতিহাস বা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে একটুখানি চর্চা করা। আমার তো তাই মনে হয়। কেননা মানুষ যখনই কোনো একটা এই সমস্ত প্রোপাগান্ডা যখনই আসে, এবং এটা একটা কমন ট্রাম হয়ে গেছে, যখনই এরকম ধরনের কোনো কাজ আসে ইতিহাস ভিত্তিক বা এরকম একটা ভারতের একটা কোনো একটা সংঘর্ষ নিয়ে বা কোনো একটা দাঙ্গা রিলেটেড বা কোনো এরকম একটা গল্প নিয়ে যখনই আসে, এই জিনিসটা একটা তকমা লাগিয়ে দেওয়া হয়, এটা তো প্রোপাগান্ডা সিনেমা। আরে অদ্ভুত ব্যাপার। তুমি আগে কাজটা দেখো, কাজটা দেখে যদি তোমার মনে হয় কাজটা সম্পর্কে তুমি মতামত দাও। প্রোপাগান্ডা কি প্রোপাগান্ডা না, সেটা তো ভাই যারা ওই টিভিতে পর্দায় যারা ওই ডিবেট আলোচনা করে না, যে এইটা না ওইটা না, এই এক পক্ষ আরেক পক্ষ এ জবাব দিচ্ছে ওই জবাব দিচ্ছে, সেটা তো তাদের মতামত হতে পারে। তা আমি মনে করি না সিনেমার ঘন্টাখানেক সঙ্গে শুভম। হ্যাঁ, ঘন্টা। তা ওই জিনিসগুলো আমার মনে হয় না সিনেমার ক্ষেত্রে নিয়ে আসা দরকার। আর যেটা দেবজ্যোতিও বললো, দেখ এই রাজকাহিনীর ব্যাপারটাও কিন্তু ওরকমই, যে এই যে ভাগ হচ্ছে বাংলা, ফান্ডামেন্টালি একই গল্প। হ্যাঁ একই গল্প। তা মানুষ কেন এই জিনিসগুলো নিয়ে, এবং যারা ভিউজ এর জন্য বা যারা এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যারা এই কন্টেন্ট খোঁজে, তাদের জন্য তো এটা গোল্ডেন অপরচুনিটি। মানে এইটা নিয়ে একটা ব্যাপক পরিমাণ তারা বিরাট একটা লম্বা চওড়া ভিডিও করবে, 1 ঘন্টার একটা ভিডিও করবে, প্রচুর মানুষ দেখতে আসবে, যাদের বড় বড় চ্যানেল আছে। তা যাই হোক, এই সিনেমাটাকে সিনেমা নজরেই দেখা উচিত, ঠিক আছে? আর রাজনৈতিক আলোচনাটাকে রাজনৈতিক আলোচনার জায়গাতেই আলোচনা করা উচিত, এটাই। ওকে, এবার প্রীতিশকে আমি এই রিলেটেড একটা অন্য প্রশ্ন করছি। সেটা হচ্ছে, যখনই এরকম ধরনের সিনেমা আসে তখনই না আমরা দর্শককে একটা কথা বলতে শুনি যে এটা তো হিস্টোরিক্যালি অ্যাকুরেট নয়, ইতিহাসে তো আমি এটা পড়েছি, এটা লেখা ছিল, এটা কেন দেখালো, ওটা কেন দেখালো। এবার আমার প্রশ্নটা হচ্ছে তোকে, যে একটা মেকারের বা একটা ডাইরেক্টরের কতটা দায় থাকে যে আমি হিস্টোরিক্যালি অ্যাকুরেট মুভি বানাবো বা আমাকে বানাতেই হবে, এটা কতটা দায় থাকে? এবং এই বক্তব্যটা নিয়ে তোর কি মতামত, যে এই যে মানুষ বলে যে হিস্টোরিক্যালি এটা অ্যাকুরেট নয় বা ইতিহাসে তো এটা ছিল না, একটু বাড়িয়ে দেখিয়েছে, নিজেদের মতো করে দেখিয়েছে, এই জিনিসটা নিয়ে তোর কি মতামত? আই গেট ইউর পয়েন্ট। আমি যেটা বলতে চাই যে দ্য কেরালা স্টোরিতে যেরকম দেখিয়েছিল যে বেসড অন ট্রু ইভেন্ট, ঠিক আছে? বেসড অন ট্রু ইভেন্ট মানে কিন্তু পুরোপুরি তোমাকে অ্যাকুরেট দেখা হতে হবে। তুমি বলেই দিচ্ছ যে এটা পুরোপুরি মানে ওই গল্পটার ওপরই বেস করে হয়েছে, ঠিক আছে? আর ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট মানে আলাদা, সেটা অনুপ্রাণিত হয়ে মানে কি, সেখানে আমরা কিছু অ্যাড করতে পারি, আমার গল্পের মানে স্ক্রিন প্লে প্রয়োজন আমি কিছু চেঞ্জ করতে পারি, আর বাজেট ইস্যুর জন্য কিছু চেঞ্জ করতে পারি, বা আমার পলিটিক্যাল আইডিওলজি সেটার সাথে যাচ্ছে না বলে আমি এটাকে চেঞ্জও করে দিতে পারি, সেটায় কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে সমস্যা, ব্যাস এটাই বলবো। মানে এই দুটো যদি ঠিকঠাক ভাবে মানে ধর ট্রেলারে দেখালো হচ্ছে বেস্ট অন ইভেন্ট, তুমি গিয়ে দেখলে হচ্ছে পুরো গল্পই আলাদা করে দিয়েছে অনেক জায়গায়, ঠিক আছে? আর ধর ট্রেলারে দেখাচ্ছে হচ্ছে যে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট, বা পোস্টারেও দেখাচ্ছে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট, সেখানে গিয়ে তুমি দেখছো যে গল্পটা যেরকম বলেছে তার থেকে কিছুটা আলাদা করেছে, সেটা মানা যায়। কিন্তু বেস্ট অন ট্রু ইভেন্ট বললে আমার মনে হয় সেটা পুরোপুরি অ্যাকুরেট রাখা উচিত। আচ্ছা, আমরা রিসেন্টলি শুনছিলাম যে দেবী চৌধুরানী বলে যে সিনেমাটা আসছে, তোরা মোটামুটি সবাই শুনেছিস, বুম্বাদা আছে, শ্রাবন্তী দি আছে, এবং সিনেমাটার বাজেট প্রচুর নাকি হাই। এবার এইটার সঙ্গে তোরা মানে তোদের কি মনে হয় যে এই সিনেমাটা বানাতে গেলে কতটা বাজেটের দরকার,
এবং কতটা বাজেট হলেই সিনেমাটাকে কিছুটা দেখানো যেতে পারে। কারণ যে এরার গল্পটা বলছে, যে গল্পটা বলছে সেটা তো বাজেট একটা ডিমান্ড করে, সার্টেন বাজেট, এবং এটারও নাকি বাজেট শুনলাম যথেষ্ট হাই। তো কতটা বাজেট হলে এই সিনেমাটা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে, এবং এই সিনেমাটা নিয়ে তোদের কি এক্সপেকটেশন সেটা যদি আমাকে একটু একটু করে বলিস। আবার বল, দেবজ্যোতি থেকে শুরু করি। দেখ, প্রথমে যদি এক্সপেকটেশনটা নিয়ে বলি, এক্সপেকটেশন তো খুবই হাই। তার দুটো কারণ। একটা তো অবশ্যই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কালজয়ী সৃষ্টির অ্যাডপ্টেশন। দেবী চৌধুরী নিয়ে আমি ছোটবেলায় পড়েছিলাম, অসম্ভব ভালো একটা উপন্যাস। এবং যদি সেটা 25% সিনেমা যদি ধরতে পারে, সেটাই একটা দারুণ সিনেমা হবে। ঠিক আছে, তোমার পুরো 100%ও ক্যাপচার করার দরকার নেই। তুমি যদি 20-30%ও দেখাতে পারো, যেটা মানে সাহিত্যের যে গুণগত মান ছিল সেটা যদি সিনেমায় ক্যাপচার করতে পারো, সেটা একটা ব্যাপক সিনেমা হবে। তো সেই কারণে একটা এক্সাইটেড একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে শুভ্রজিৎ মিত্র ফ্যাক্টর। কারণ শুভ্রজিৎ মিত্রের আগের যে সিনেমাটা ছিল অভিযাত্রী, সেটাও একটা ক্লাসিক যে অ্যাডপ্টেশন পথের পাঁচালী, সেটার কন্টিনিউয়েশন ছিল। তো সেই সিনেমাটা আমার ব্যাপক লেগেছিল। ঠিক আছে, অভিযাত্রীর গানও খুব ভালো ছিল। তো আমি সেটা নিয়ে এক্সাইটেড। আর দেখ, সিনেমাটা তো বাজেট তো বিশাল কোট করা হচ্ছে। কোন জায়গায় দেখছি 20 কোটি, কোন জায়গায় দেখছি 25 কোটি। তো বিশাল বাজেট, যেটা মানে বাংলায় এই বাজেট হয় না। এবার সেটার মধ্যে সত্যতা কতটা আমরা জানি না, প্রোডাকশন হাউস নতুন। এবার দেখ, আমি না মানে এই ফিগার গুলোকে আমি বিশ্বাস করছি এই কারণ আমি তো উপন্যাসটা পড়েছি। উপন্যাসটা কিন্তু কম বাজেটে বানানো ইম্পসিবল, একদমই তাই। ইম্পসিবল। কারণ তোর প্রথমত তুই একটা বিশাল বড় ডাকাত দল দেখাচ্ছিস, তো তোর অনেকগুলো সাইড ক্যারেক্টার লাগবে, অনেক এক্সট্রাস লাগবে, এরাটাকে পুরোপুরি রিক্রিয়েট করতে হবে। এটা ইভেন রঘু ডাকাত, মানে রঘু ডাকাত, দেবদাস যে নতুন, এই সিনেমাগুলো বাজেট ছাড়া তুই দেখাতে পারবি না, মানে অসম্ভব বাজেট ছাড়া দেখানো এই সিনেমাগুলোকে। না, রঘু ডাকাত আর ইয়ের কিন্তু ফান্ডামেন্টালি গল্প একই। একই, হ্যাঁ, আমি ওটাই বলছি যে বাজেটের দিক থেকে কিন্তু দুটো সিনেমা, হ্যাঁ, বাজেটের দিক থেকে দুটো সিনেমাতেই কিন্তু বাজেট খুব লাগবে, আমি সেইটা বলছি আর কি। গল্পটা ডিমান্ড করে, বড় অ্যাকশন স্কেল আছে, ব্রিটিশদের সাথে লড়াই। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। ওভারঅল আমি এক্সাইটেড, ভালো ডাইরেক্টরের হাতে পড়েছে। এবার ব্যাপারটা হচ্ছে 20-25 কোটি টাকা তুমি লাগাচ্ছ, তুমি হয়তো সিনেমাটাও ভালো বানালে, বাংলার এখন যা বক্স অফিস সেটা রিকভারি হবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। মানে বাজেটের থেকে আমি বলবো আমাদের বেশি চিন্তা করা উচিত রিকভারির থেকে। কারণ যদি এই সিনেমাটা রিকভারি করতে পারে, বা এই সিনেমাটা যদি এত বাজেট নিয়েও প্রফিট করতে পারে, তাহলে কিন্তু আরো বড় বাজেটের সিনেমা পরে তৈরি হবে। তো আমার বাজেটের থেকে বেশি আমি বেশি ইন্টারেস্টেড থাকবো সিনেমাটা রিকভারি কেমন হচ্ছে। ধর আজকে মার্কেটে এই টাকাটা উঠে এলে তবে আর কি তুই একটা বড় কিছু চিন্তা ভাবনা করতে পারবি। হ্যাঁ, আরো বড় কিছু চিন্তা বড় বানাতে পারবি। এক্স্যাক্টলি। তো আমি বাজেটের থেকে বেশি আমি রিকভারি সাইডটা বেশি আমি ফোকাস করবো। তো দেখা যাক কি হয়। ওভারঅল এখন অব্দি যে টিজারটা এসেছিল সেটাও আমার খুব ভালো লেগেছিল। গল্প তো কোনো কথাই হবে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ডাইরেক্টরও ভালো, বুম্বাদা অ্যাকশনে ফিরছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। দেখ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিন্তু অনেক হয়তো খারাপ সিনেমা করেছেন, বাট তিনি কিন্তু ভালো স্ক্রিপ্ট পেলে ভালো কাজও করেছেন, গয়নার বাক্সের মতো সিনেমায়, তাই না? তো ভালো কাজ, তিনি কিন্তু ভালো স্ক্রিপ্ট পেলে ভালো পারফরমেন্সও দেন। ওভারঅল আশা আছে, দেখা যাক কিরকম হয়। আচ্ছা, প্রীতিশ বল, তোর কি বক্তব্য এটা নিয়ে? দেখো, দেবী চৌধুরানী গল্পটা তো আমরা জানুয়ারি থেকে বলে আসছি দেবী চৌধুরানী নিয়ে আসবে, ফাইনালি পুজোতে আসছে। দেখো, গল্পটা সত্যি কথা বলতে দম আছে, সিনেমাটিক একটা অ্যাপ্রোচ রয়েছে। সিনেমাটা যদি ঠিকভাবে প্রমোশন করে তাহলে একটা দর্শক সিনেমাটা নিয়ে ইন্টারেস্ট দেখাবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 দুটো জায়ান্টের সামনে না চলাটাই, এটাও একটা কিন্তু বড় বাজেটের ছবি। 20 কোটি হোক বা 22 কোটি হোক, অন্তত 10 কোটির ওপরে তো বাজেট হবে, দেখে তো তাই মনে হয়েছে টিজারটা। এবার সেটাও রিকভার করা খুবই একটা ইম্পসিবলের ব্যাপার বক্স অফিস থেকে। ঠিক আছে, 10 কোটিটাও যদি রিকভার করতে পারে সেটাও সম্ভব নয়। কারণ কটা হল আছে তুমি দেখো না, যদি ওয়েস্ট বেঙ্গলে টোটাল দেখো 200 থেকে 250টা হল। এবার সেখানে কি করে একটা এই 3টে সিনেমা ওই লেভেলে ব্যবসা করবে? আর যেখানে রঘু ডাকাতের সবচেয়ে বেশি হাইপ থাকবে, রক্তবীজ 2 এর সবচেয়ে বেশি টুঙ্গে হাইপ থাকবে, সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটা ছোট প্রোডাকশন হাউস, খুব একটা বড় প্রোডাকশন হাউস না। ঠিক আছে, এবং শ্রাবন্তীর অলরেডি ট্র্যাক রেকর্ড ভালো না।
ঠিক আছে, পরপর যা ছবি বানিয়েছে মানে গার্বেজের মতন, তো লোকে তো অলরেডি সেই ছবিটা নিয়ে খিল্লি উড়িয়েছে অনেকগুলো ছবি নিয়ে। তো এই ছবিটা নিয়েও এই শ্রাবন্তী করছে, দেখ করতে পারবে না, একটা কম্পেয়ার চলে আসবে। আগে একজন করেছে না দেবী চৌধুরানী, আমি নামটা মনে পড়ছি না এই মুহূর্তে, কে করেছিল গো? সুচিত্রা সেনই আগে করেছিল। সুচিত্রা সেন। হ্যাঁ সুচিত্রা সেন। সুচিত্রা সেন সুচিত্রা সেন, হ্যাঁ রাইট, সুচিত্রা সেন করেছিল। তো এবার ওখানে একটা কম্পেয়ার চলে আসবে লোকের, যে শ্রাবন্তী, সুচিত্রা সেন কোথায়, শ্রাবন্তী কোথায়, অনেকেই করবে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ব্যাকক্ল্যাশ পাওয়ার চান্সও রয়েছে। হ্যাঁ, যদি ছবিটা ভালো শো পায়, একটা ঠিকঠাক শো যদি পায়, আমি ভালো শো বলতে বেশি শো বলছি না, প্রাইম টাইম শো যেগুলো পুজোর সময়, মানে ধরো ওই দুপুর 2:30 থেকে রাত্রির 8:30টার মধ্যে, এই যে শোটা যদি পায় বেশিরভাগ জায়গাতেই, তাহলে একটা অডিয়েন্স যাবে, ছবিটা একটা ওয়ার্ড অফ মাউথ হবে, পুজো কদিন ভালো চলবে, পুজোর পরে চলার চান্সটা আমি জানি না কতটা চলতে পারবে। যদি ছবিটা সবচেয়ে বেশি ভালো হয়ে যায় তাহলে হয়তো পুজোর পরেই টানবে, ঠিক আছে, বাদ বাকি ছবিগুলো পুরো ওয়াশ আউট হয়ে যাবে, দেবী চৌধুরানী টানবে যদি ছবিটা ভালো হয়। আর যদি ছবিটা ভালো না হয়, মোটামুটি হয় ওই দেখার মতন, তাহলে ছবিটা মানে মানে না চলা, টিকতে পারবে কিনা সেটাই সন্দেহ। এটাই হলো বড় ব্যাপার, মানে টিকতে পারবে তো আদৌ এতগুলো জায়েন্টের সামনে? প্রত্যয় পৃথ্বীশের এই পয়েন্টটার সাথে আমি অ্যাগ্রি। এই যেহেতু পুজোর উইন্ডোজে আসছে, এ ব্যাগ বাজেট 15 হোক 20 হোক সেটা বড় ম্যাটার করে না, তুমি স্ক্রিনে কতটা দর্শককে ফুটাতে পারছো, কতটা তুমি জিনিসপত্র মাল ম্যাটেরিয়ালস এর মধ্যে দিতে পারছো, সেইটা হচ্ছে আসল কথা। লেটেস্ট একটা রিপোর্ট আমি চোখের সামনে আমার এসেছে, সেটা হচ্ছে তোর দেবী চৌধুরানীতে প্রায় 1142টা মতো ভিএফএক্স এর শটই নেওয়া হয়েছে। ওকে, ওই এক একটা ভিএফএক্স এর মোটামুটি প্রায় 17টা 18টা করে ড্রাফট। ওকে আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এইবার যদি 1100 সামথিং যদি ভিএফএক্স যদি শর্ট হয়, তাহলে ভেবে নে সেই সিনেমাটার বাজেট কতটা হতে পারে। সেটা বাংলা নিরিখে আমার মনে হয় এটা হিউজ, মানে সেটা যথেষ্ট প্রমিসিং। আমি তো এই মানে ইয়েটা পেয়ে আমার একটু অবাক হয়ে গেলাম। আর যদি বলি আগের যেটা যেটা হচ্ছে তোর দীনেন গুপ্তের যেটা মানে দেবী চৌধুরানী, যেটাতে বসন্ত চৌধুরী রোলটা প্লে করেছিলেন ভবানী পাঠক, আর সুচিত্রা সেন করেছিলেন হচ্ছে তোর দেবী চৌধুরানীর পার্টটা। দেবী চৌধুরানী রোল, হ্যাঁ। হ্যাঁ, এইবার ওইটা দেখ 1975-এ একটা সিনেমার, এখন হচ্ছে 2025, দেখতে গেলে প্রায় 45 থেকে প্রায় 50 বছর হতে চললো। 50। ঠিক আছে, এইবার যারা ওই অডিয়েন্স যারা দেখেছে ওই কাজটা, আমি বলবো দেখ এই এমন একটা সিনেমা, এটা কিন্তু সব ধরনের অডিয়েন্সকেই টার্গেট করবে। মোটামুটি ওই ধর 25 থেকে শুরু করে 60-70 অব্দি মোটামুটি যারা অডিয়েন্স সিনেমা দেখতে পছন্দ করে। আর বাচ্চাদেরও নিয়ে যাবে লোকে যদি সিনেমাটা ভালো হয়। হ্যাঁ, বাচ্চাদেরও নিয়ে যাবে, ফ্যামিলির লোকজন, মানে দেখ যেহেতু এই সিনেমার মধ্যে সেরকম একটা বেশি অ্যাডাল্টারি কোনো জিনিসপত্র তো থাকবে না, একটা সাহিত্য নির্ভর একটা কাজ। এবার বাংলা সাহিত্য থেকে নেওয়া গল্প, এবং সেটা তো হ্যাঁ, সব সাহিত্য থেকে থেকে দেওয়া গল্প, তারপরে প্রসেনজিৎ ইয়ে চট্টোপাধ্যায়ের মতো এমন একজন অ্যাক্টর, তারপরে শ্রাবন্তীর যেই ব্যাপারটা, এইবার মেন দায়ভারটা কিন্তু বেশিরভাগই থাকছে হচ্ছে শ্রাবন্তীর উপর। ওকে, তা শোনা যাচ্ছে যে শ্রাবন্তী আর প্রসেনজিৎ মানে এই কাজটা করার সময় শ্রাবন্তীর নাকি অনেক আহত হয়েছে, অনেক কিছু শিখেছে, হাঁটুতে ফাটুতে প্রচুর জায়গায় নাকি চোট ফোট পেয়েছে, মানে খাটাখাটনি করেছে এই ক্যারেক্টারটার জন্য। ঠিক আছে, তা এবার সেটা সিনেমা আসলেই বোঝা যাবে। আমি চাই, আর দেবজ্যোতির ওই পয়েন্টটার সাথেও আমি এগ্রি করি, যে আমি 10 কোটি সিনেমা দিয়ে বানালাম, আমি যদি সেরকম যদি হল সংখ্যা না পাই, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই সিনেমাগুলো ওই 100 টাকা 150 টাকার টিকিট হলে কিন্তু হবে না। পিভিআর, আইনক্স, ঠিক আছে, সিনেপলিস, এইগুলোতে মোটামুটি যেইগুলো 350, 400, 500 টাকার যেইগুলো টিকিট, ওইগুলো হলে একটা যদি ভিজুয়াল যদি হ্যাঁ দেখতে যদি মনে হয় যে বা এটা বাংলা সিনেমা দেখছি, এরকম একটা ব্যাপার। আর ওই বড় বড় দুটো সিনেমা আছে, এবার হল কয়টা পাবে আর মানে শো কয়টা পাবে, আর তার মধ্যে যদি আবার ধর কোনো যদি হিন্দি সিনেমা চলে আসে, ঠিক আছে, আসছে তো একটু হিন্দি। হয়তো হ্যাঁ চাপ হলেও হতে পারে বা নাও হতে পারে। কেন বলতো, কেননা গত বছর যে সিনারিওটা ছিল তোর বহুরূপীতে, হ্যাঁ, তারপরে উইন্ডোজের যেটা, এবার রক্ত বিজনেসে একটা এক্সাইটমেন্ট থাকবে, রঘু ডাকাত, এটা নিয়ে একটা হিউজ একটা এক্সাইটমেন্ট আছে। তা আশা করি এটা নিয়েও থাকাটা উচিত, মানে তিনটেই আলাদা ধরনের কাজ আসতে চলেছে। ঠিক আছে, দুটো হচ্ছে ইতিহাস নির্ভর কাজ, আর একটা হচ্ছে অন্য ঘরানার কাজ। তার উপর আরো ভুংচাং অনেক সিনেমা আসছে তার পাশাপাশি, ঠিক আছে। না না, আমরা বলছি বড় সিনেমাগুলোকেই মাথায় রেখে কথাটা, যদি মানে ও বললো তো বড় সিনেমাগুলোকে মাথায় রেখেই বললো আর কি।
তো প্রত্যয় তো বেরিয়ে গেল, ওর পড়ানো আছে বলে, আর আমাদের বাদ বাকি দুটো রিভিউয়ার তো সিনেমার পাশে শুয়ে পড়েছে যথারীতি। এই যে দেবজ্যোতি ছেলেটা মিষ্টি বন্ধু বলে বলেছি, কি যে খাওয়াচ্ছে আপনাদেরকে, না আপনারা বুঝতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো এবার বল যে যত কাণ্ড কলকাতাতে, অনিক দত্তের সিনেমা, হ্যাঁ অনিক দত্তের সিনেমা, এবং সেই সিনেমাটা নিয়ে তোদের কি মনে হচ্ছে? কারণ দেখ, অনিক দত্ত মানে আমাদের একটা এক্সপেকটেশন হয় যে কিছু যে ফিল্ম মেকার আছে যারা অ্যাকচুয়ালি ভালো কাজটা ডেলিভার করতে চায় অডিয়েন্সকে বাংলাতে, তার মধ্যে অনিক দত্ত একজন। এবং অবশ্যই। এবং তার একটা আসছে গোয়েন্দা ভিত্তিক সিনেমা, তো সেটাকে নিয়ে তুই কি বলতে, মানে এবার কি তোরা এটা, মানে এটা কি বলছিস যে অনিক দত্ত এবার সেও কি একটা মানে যেই জিনিসটা চলছে ফর্মুলা গোয়েন্দা বাংলাতে, যেই জিনিসটা লোকে বেশি নিচ্ছে, সেটাতেই কি একটা ভালো ডাইরেক্টর ঢুকে গেল, নাকি এই জিনিসটাকে তিনি অন্যভাবে কিছু প্রেজেন্ট করবেন, বা আমরা এই গোয়েন্দা ভিত্তিক কাজের মধ্যে অন্যরকম কিছু দেখতে পাবো? তোদের কি মনে হয় দেব, যদি বল। দেখ, আমি না ফর্মুলাইক কাজের বিরোধী না, যদি তুমি কাজটা ভালো করতে পারো। আমার কিন্তু ফর্মুলাতে অসুবিধা নেই। ধর রাশ, রাশ তো একটা ফ্যামিলি ড্রামাই, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু রাজ সিনেমাটা কতটা ভালো, তো আমার কিন্তু সেটাতে অসুবিধা নেই। বা বাদামি হায়নার কবলে, সেটা তো ডিটেকটিভ জোনের মধ্যেও একটা ইউনিক কিছু অফার করছে, তাই না? একটা ফ্যান্টাসি টাইপের এলিমেন্ট এনে, হ্যাঁ একটা হ্যাঁ 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 অ্যাবসার্ডিস্ট হিউমার এনে। তো আমার যেটা মনে হয়, দেখ, যত কাণ্ড কলকাতায় সিনেমাটা তো সত্যজিৎ রায় ফেলুদাকে ট্রিবিউট দিয়ে বানানো হচ্ছে, তো গল্পটা একটা ইন্টারেস্টিং হতে পারে, ডিটেকটিভ প্লাস। এবং এবং না মানে রিয়েলি আমি এটা বলবো, আমি একটু কাটলাম তোকে, যে না, অনেকে ঠিক আছে। বলে, মানে অনেক ফিল্ম মেকার আছে যারা বলে আমরা সত্যজিৎ রায়কে ফলো করি, ফ্যান এই সেই, কিন্তু আমার না অনিক দত্তের কাজ দেখে মনে হয়েছে কেউ যদি তাকে ক্লোজলি ফলো করে সেটা হচ্ছে অনিক দত্ত। কেউ যদি না, সত্যজিৎ অবশ্যই। রায়কে হ্যাঁ বলে যে আমি এনার ভক্ত এবং এনার কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হই, ইন্সপিরেশন নিয়ে কিরকম ভাবে কাজ করা উচিত বা কিরকম ভাবে ডেলিভার করা উচিত জিনিসটাকে, সেটা অনিক দত্ত কিন্তু জানে, এবং সেটা আমরা এর আগে দেখে এসেছি। তো সেই জিনিসটা, হ্যাঁ এবার বল। হ্যাঁ দেখ, প্লাস যেটা তো তুইও বলি যে সত্যজিৎ রায় বিষয়ে অনিক দত্তকে আমি ভরসা করি, ঠিক আছে? সেটা শুধুমাত্র হ্যাঁ এনক্যাশমেন্ট হবে না, সেটার পেছনে একটা জেনুইন এফোর্ট, একটা জেনুইন রিসার্চ কিন্তু থাকবে, সেটা এফোর্ট দিয়ে বানানো কিছু হবে। প্লাস দেখ, প্লাস অনিক দত্তের সিনেমা একটা পলিটিক্যাল কমেন্ট্রি থাকে, যেটার জন্য সবসময় মানে কন্ট্রোভার্সি হয়। বরুণ বাবুর বন্ধুর সময় আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ওনার যে সিগনেচার জিনিসগুলো, যে পলিটিক্যাল বক্তব্য, তার মধ্যে কমেডি, মানে কমেডি ওয়েতে পলিটিক্যাল বক্তব্য দিল, এই সিনেমাতে কি সেই জিনিসটা রাখার জায়গা থাকবে আদৌ? না দেখ, একমাত্র অনিক দত্তের একটা সিনেমাতেই পলিটিক্যাল কমেন্ট্রি ছিল না, অপরাজিততে, কারণ ওটা পুরোপুরি সত্যজিৎ রায় কেন্দ্রিক সিনেমা। এটা জায়গাও কিন্তু ছিল। কোনো কিছু ডাইরেক্ট অ্যাডপ্টেশন নয়, ঠিক আছে? এটা কিন্তু অনিক দত্তের নিজের বানানো, তো নিজের বানানো সিনেমায় অনিক দত্ত কিন্তু প্রচুর পরিমাণে পলিটিক্যাল কমেন্ট্রি থাকে। বরুণ বাবুর বন্ধু সিনেমাটা পুরোটা পলিটিক্যাল একটা সিনেমা। ইভেন ভূতের ভবিষ্যৎ, যেটা পলিটিক্যাল সিনেমাও না, সেখানেও কিন্তু আন্ডারলাইনে প্রচুর পলিটিক্যাল জোক ছিল। প্রচুর প্রচুর তো প্রচুর পলিটিক্যাল, আর বরুণ বাবুর বন্ধু তো মারাত্মক লেভেলের পলিটিক্যাল ছিল। মানে এখন হয়তো ওই সিনেমা রিলিজও হবে না, বরুণ বাবুর বন্ধু এখন রিলিজও হবে না। তো সেটাই, মানে কি বলবো, দেখা যাক কিরকম হয়। পলিটিক্যাল কমেন্ট্রি থাকতে চলেছে, থাকলে কন্ট্রোভার্সিও হবে। তো ভাই, আবির চ্যাটার্জি দুটো সিনেমা পুজোর সময় আসছে, আমি একটা ছোট্ট করে বলে দিই, দুটোই কিন্তু পোটেনশিয়ালি কন্ট্রোভার্সি হতে পারে। একটা তো রক্তবীজ 2 নিয়ে দেখাচ্ছে, যেটা ইনফিল্ট্রেশন নিয়ে বাংলাদেশে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। অনিক দত্তের সিনেমা এমনি কন্ট্রোভার্সিয়াল হয়, পলিটিক্যাল জিনিসপত্র ঢুকায় বলে। তো আবিরদা কিন্তু এবছর মানে কন্ট্রোভার্সির কেন্দ্র, মানে আবিরদা সাধারণত খবরে থাকে না, মানে এমনি সিনেমা করে তারপরে লাইমলাইটের বাইরে থাকে। এবার কিন্তু আবিরদাই সব থেকে বেশি খবরে থাকতে চলেছে, আবিরদার দুটো সিনেমা। এবং এটাও কিন্তু দেখে ইন্টারেস্টিং হবে, মানে আমরা গোয়েন্দা চরিত্রকে সবসময় তো কমেডি করতে, বা মানে একেন বাবুকে যদি আমি বাদ দিই, একেন বাবুকে যদি ছেড়ে দিই, হ্যাঁ ফেলুদা হোক ব্যোমকেশ হোক, তাদেরকে আমরা যে খুব কমেডি করতে দেখেছি বা পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বলতে দেখেছি, তা তো নয়। তো সেখানে সেটাও দেখে ইন্টারেস্টিং হবে। যে পুরোনো সিনেমাগুলো ছিল, যেখানে আবিরের প্রথম দিককার ব্যোমকেশ গুলো, ওগুলোর মধ্যে কিন্তু একটা পলিটিক্যাল কমেন্ট্রি ছিল। সেটা কিন্তু হেভিলি নয়, মানে সেটা কিন্তু চিড়িয়াখানা, ব্যোমকেশ অগ্নিবাণ, ওইগুলোতেও ছিল ওরকম না পলিটিক্যাল। না ছিল, পলিটিক্যাল কমেন্ট্রি কিন্তু কিছুটা ছিল। হ্যাঁ হ্যাঁ মানে ওগুলো হেভিলি নয়, মানে আমি তোকে কি বলছি যে এই ধরনের মানে মুভিতে হেভিলি নয়। এবার অনিক দত্ত যেহেতু যেই জিনিসটা করে সেটা আমরা দেখে এসেছি তার প্রিভিয়াস রেকর্ড, আমি সেটা ধরে বলছি যে এই যে ব্লেন্ডিংটা, যে কমেডি কি করে ঢোকায় তার সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ার কি করে ঢোকায়, তো সেই জিনিসগুলো আমার মনে দেখা খুব ইন্টারেস্টিং হবে। যে এই যে গোয়েন্দা গল্প, তার মধ্যে এই জিনিসগুলো,
আমার মনে হয় দেখা ইন্টারেস্টিং হবে। প্রীতিশ, তোর কি বক্তব্য এটা নিয়ে? তুই কতটা এক্সাইটেড? দেখো, যতক্ষণ কলকাতাতেই এটা অনেকদিন আগে হয়ে পড়ে আছে, ঠিক আছে, এটা আমরা অনেকদিন ধরে জানি যে আসবে আসবে, তো ফাইনালি আসছে। তবে আমার মনে হয় একটা ব্যাড ডিসিশন যে রক্তবীজের সাথে বেকার বেকার একটা অ্যাক্টরে অলরেডি একটা সিনেমা, তার সাথে আবার একটা আসছে। এটার জন্য কি বলতো, লোকে কনফিউশন হয়ে, মানে লোকেটা মানে একটু বাজে চোখেও দেখে যে একই অ্যাক্টরের দুটো সিনেমা একসাথে। আবার এবার এটার জন্য একটা মানে এইটা পুরো চেপে যাবে এই যতকাণ্ড কলকাতায় না, নর্মাল চাপবে টাইমে। একটা না, চাপবে শুধু যতকাণ্ড কলকাতাতে, রক্তবীজ 2 ফাটিয়ে চলবে। পাঠিয়ে চলে যাবে, হ্যাঁ, পাঠিয়ে আমি চলে যাবে। সেটাই বলছি, রক্তবীজ 2 ফাটিয়ে চলবে। আর অন্যান্য সিনেমাগুলোর তো মানে পাতে দেওয়ার মতন হয়তো হবে না, বানসারা বলি বা ওই বহুরূপ তুই কি তরূপ বলি। বানসারা নিয়ে এক্সাইটেড নোস? এইসব কথা বলবি না তুই। দেখ, না, আমি না আমি সত্যি কথা বানসারা বলবো, নিয়ে আমি সত্যি কথা বলবো, আমি বানসারার না টিজার ট্রেলার না দেখে না আমি কিছু বক্তব্য করতে পারছি না। আমি দেখবো আমি আগে, ভাই তারপরে বানসারা নিয়ে কথা বিশাল বলবো। এই শ্রেণী শত্রু আমি দুজনকে বানসারা আমার মন বলছে মানে ভালো নাও হতে পারে, যতটা এক্সপেকটেশন মানে মানে আর যতটা আমার কেন দেখাচ্ছে ওরা মনে হচ্ছে যে এইভাবে তারা হবে না। ভালো কিছু ডেলিভার করলেও করে দিতে পারে। আমার কেন জানি, এই জন্য আমি টিজার ট্রেলার না দেখে বানসারা নিয়ে কোনো রকম কোনো কমেন্ট করবো না। আমি আগে দেখি। আমার কেন জানি না মনে হচ্ছে যে, মনে হয় একটুখানি ভালো কাজ হলেও হতে পারে বানসারা, দেখা যাক। হ্যাঁ, ওই আর কি, তারপরে যে মানে পুজোর সময় যদি ওই সিনেমাটা রিলিজ হয়, মানে রিলিজ তো হবে শুনছি, তো কোথাও গিয়ে আমার মনে হয় চেপেই যাবে। যে মানে লোকে যদিও বা যেহেতু নর্মাল টাইমে বেরোলে যাবে না। আর অনিক দত্ত খুবই মানে আমার পছন্দের পরিচালক, তার সবকটা সিনেমায় বরুণ বাবুর বন্ধু বলে। হ্যাঁ, ভবিষ্যতের ভূতটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, বাকি আমারও মোটামুটি সবই সিনেমা ভালো লাগে আমার ওর। তো ওই ওকে, আর কি। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধূমকেতু, যেটা আসছে 14 তারিখ। বহুদিনের অপেক্ষার পর আমরা আবার সেই জুটিকে দেখতে চলেছি। না, কিন্তু এখানে এটা বসে বলি আমি, এটা বসে কথা কিন্তু বলতে হবে। হ্যাঁ, সে তুই এখন বসবি আমি জানি, বস আরে বস পিটিস তো বস। 13 তারিখ রাত্রেবেলা ঘুমাবে, তুই তাই বল। তো 13 তারিখ কেন? রাত্রেবেলা ঘুমাবে? হ্যাঁ, না, হবে না, সিরিয়াসলি। হবে না, তার কারণ না ব্যস্ত থাকবো সেই সময়, মানে হ্যাঁ, নাও হতে পারে। আমি কি প্ল্যান করবো সেটা এক্সাইটমেন্টে, দুটো পছন্দের অ্যাক্টরের সিনেমা একদিনে, ঠিক আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে দেবদার যে বইটা আসছে ধূমকেতু, আবার সেই পুরনো হুম। জুটি যেটাকে আমরা দেখতে পেতে চলেছি আবার বড় স্ক্রিনে, এবং বোধহয় শেষবারের মতোই আমরা দেখতে পেতে চলেছি। আমি তো আশা করবো যে পরবর্তীকালে আরো কাজ আসুক, কিন্তু আর মনে হচ্ছে না আমার চ্যালেঞ্জ জিনিসপত্র 3 তো দেখে। অনেকে তো দেখি দাবি করে চ্যালেঞ্জ 3 নাকি আসছে, ইয়ে 3 আসছে। দেখ ভাই, যারা যারা দাবি করে তাদের কাজই দাবি করা। এবার তুই ব্যাপারটা বোঝ, না, ধর ঠিক আছে? চ্যালেঞ্জ 3 চলে এলো, তখন কি করবি? দেবদা প্রফেসর হিসেবে ঢুকছে, এই বাবা, টিচার ছিল সে তো প্রফেসর হিসেবে। নায়িকাটা কি প্রফেসর হবে নাকি এটা নায়িকা শুভশ্রী ছাত্রী হবে? না, না না, এবার কেন ওই বলতো, বয়স আছে কিছু নাকি? দেখ কিছু চ্যানেল আছে না যাদের না এটা এটা বাবা, করেই তাদের শ্রাবন্তী যদি এদের বাবু শোনায় ওটা করতে পারে, তাহলে ও করতে পারবে না? এইসব সব বয়স আছে। না না, দেখ এই যে তোরা বলছিস যে চ্যালেঞ্জ 3 অনেক জায়গা থেকে আপডেট এসছে, দেখ ওই চ্যানেলগুলো না আপডেটটা মানে কি বলতো, তাদের আপডেটের ওপরেই ভরসা পুরোটা, তাদের জিনিসপত্রের ওই হিসাবেই তাদের দিনে দেবদাকে নিয়ে 10টা ভিডিও আচ্ছা, না এটাও করলে কিন্তু ওই পারবে না। ডোরা এক্সপ্লোরার 500 টাকা পুরস্কার, কে কোন চ্যানেলগুলোর বন্ধুরা, কথা বলা হচ্ছে। এটা ভেতরকার আপডেট, একদম ভেতরকার ইনসাইডার নিউজ আমার আছে, সোর্স পেয়েছি, ওখান দিয়ে বলছি। ওদের হ্যাঁ, সব ভিডিও এবার এই সেই ভেতরের নোটগুলো কোথা থেকে সোর্সটা, আসে বলতো, মানে তোরা জানিস? মানে তোরা কি এই ভেতরে ঢুকতে পেরেছিস এখনো অব্দি? ভেতরকার আমি আমার ভেতরে তো- ঢুকতে চাইও না, আমি আমি তো ঢুকতে চাইও না। টলিউডের অর্ধেকের ব্লক লিস্টে চ্যানেল করার আগে থেকে। অত গভীরে যাওয়ার দরকার নেই, আমরা নর্মালি ঠিক আছি, মানে একটু আচ্ছা। আমার তো দরজাই বন্ধ। সৃজিত দা কি আনব্লক করলো দেবজ্যোতি? সৃজিতদার আগে আমাকে বহু লোকে ব্লক করে রেখেছে পলিটিক্যাল কারণে, ঠিক আছে। হ্যাঁ, তো ওটাই হচ্ছে যে দেবদাকে নিয়ে, জিদ্দাকে নিয়ে 10টা করে ভিডিও, শাকিব খানকে নিয়ে 10টা করে ভিডিও না আনলে হবে না ভাই, শাটার পড়ে যাবে, বুঝতে পেরেছিস? সেই জন্য তাদের, কারণ তাদের সেন্স ফেন্স তো খুবই কম সিনেমার ব্যাপারে, ওইগুলো নিয়ে কথা না বললে পারবে না, হবে না। আর নেগেটিভ সেই জন্য বলে করতেই হবে, অপরের যে সিনেমা আসছে ওটাকে নিয়ে তো নেগেটিভিটি করতেই হবে, ওটাকে তো আলবাল ছোলার ডাল বলতেই হবে, হ্যাঁ, মানে চলবে কত কিছু চলে এলো, পাগলু 3 চলে এলো, চ্যালেঞ্জ 3 চলে এলো, বস 3, বস তো বোধহয় বস 4ও চলে এসেছে। একজন কত দেখছি কিছু। যখন মানে কি বলে ওটা, আমাদের ধূমকেতু যখন অ্যানাউন্স হয়নি, মানে ধূমকেতু আসবে কি আসবে না ঠিক ছিল না, তখন ওয়ার্ড 2 অ্যানাউন্স হয়ে গেছে, তখন ওয়ার্ড 2 নিয়ে কি মাতামাতি, যে ধূমকেতু এলো দেখে পাল্টি। এই হয়ে গেছি, যেই অ্যানাউন্স ভাই, করে তো দিল আমিও জানি না কার কথা বলছিস।
আমি আমাকে 500 টাকা দিতে হবে। এ তো আমি জানি না কার কথা বলছি। সব ছাড়, ওইগুলো আমি মানে আমার খুব একটা আমি কথা বলার ইচ্ছাও নেই ওগুলো নিয়ে, যাই হোক হোয়াট এভার। হ্যাঁ, এবার আমার যেটা প্রশ্ন, দেখ একটা মানুষের ইমোশন তো কাজ করবেই ধূমকেতু নিয়ে, কারণ দেবদা শুভশ্রীদির শেষ সিনেমা, এবং আগামী দিনেও আমরা দেখতে পাবো কিনা আমরা আর কোনোদিন এই জুটিটাকে জানি না, তো সেটা নিয়ে একটা ইমোশন কাজ করবে, পুরোনো সেই এরা বা ভাইবটাকে আমরা ফেরত পাচ্ছি। কিন্তু আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে ওয়ার 2ও আসছে, কুলিও আসছে সেম দিনে। এই এই দুটো সিনেমার জন্য ধূমকেতু কি এফেক্ট করবে, করলে কতটা এফেক্ট করবে, আর ধূমকেতু নিয়ে তুই কতটা এক্সাইটেড, আগে প্রীতিশ বল। এটা আমি প্রীতিশকে জায়গা দিলাম, তো তো যতক্ষণ ইচ্ছা বল, 15 মিনিট স্ক্রিন টাইম, যতক্ষণ ইচ্ছা বল। দেখো যেটা আমি তোমার আগের পডকাস্টও বলেছিলাম, কথা বলেছিলাম যে কুলিটা পিছিয়ে থাকবে, ঠিক আছে। নর্থ বেল্টে অলরেডি সেই সিনেমাটা যতই হাইপ থাক, শো কম পাবে, পিছিয়ে থাকবে। কম পাবে, শো অনেক কম পাবে। হ্যাঁ, ওটাই অ্যাকচুয়ালি মেইন রিজন। যদি শো যদি মানে ওয়ার্ডের মতন থাকতো, তাহলে ওয়ার্ডের থেকে অনেক বেটার কালেকশন করবে, বাট যেহেতু ওয়ার্ডের মতন পাবে না, ওয়ার্ডের ছিটি অংশ পাবে না শো, সেখানে দাঁড়িয়ে পিছিয়ে থাকবে। এটা একদম কমন সেন্স, ঠিক আছে। এবার যদি আমি ধূমকেতুর কথা বলি, ধূমকেতু ছবিটা কিন্তু অলরেডি একটা হাইপ আছে। ছবিটা একটা মিক্স অডিয়েন্স পাবে, যেটা কিন্তু ওয়ার্ড 2 বা কুলি পাবে না। কেন বলছি? কারণ ধূমকেতুর কিন্তু একটা মাল্টিপ্লেক্স সেন্টারে একটা অডিয়েন্স থাকবে যারা দেবদার সিনেমা আফটার কোভিড দেখা আরম্ভ করেছে। গোলন্দাজ বলি, টনিক বলি, প্রজাপতি বলি, প্রধান বলি, তারা কিন্তু দেখেছে। সেই বয়স্ক অডিয়েন্স বলো বা 30+ অডিয়েন্স বলো, তারা কিন্তু ধূমকেতু নিয়ে এক্সাইটেড। তারা কিন্তু ধূমকেতু ছবিটা বেরোলে তাদের ফার্স্ট চয়েস কিন্তু ধূমকেতুই থাকবে। ওয়ার্ড 2 কুলি নিয়ে তারা ন্যূনতম এক্সাইটেড নয়, ঠিক আছে, কারণ তারা ওই অ্যাকশন, অত ঘোর জিনিসপত্র বা অত ওই মাসি জিনিসপত্র পছন্দ করে না। এবার যদি আমি মানে ইয়াং অডিয়েন্সের কথা বলি, একটা ইয়াং সার্টেন মানে আমার মতন কিছু দর্শকও আছে যারা দেবদার ছোটবেলায় ওই শুভশ্রীর সাথে সিনেমা দেখেছে। এবার তাদেরও একটা ইন্টারেস্ট থাকবে যে এই ছবিটা দেখতে যাব, এই ছবিটা আমার মানে তাদের লিস্টে থাকবে। যারা ধরো বছরে 2-3টে সিনেমাও দেখতে যায়, তাদেরও এই লিস্টে থাকবে যে চলো দেবদার এই সিনেমাটা দেখতে যেতেই হবে। তো কোথাও গিয়ে অডিয়েন্সের যে মানে ইয়েটা আর কি, মানে রেশিওটা আর কি, সেটা অনেকটা বেশি থাকবে, ঠিক আছে, এবং একটা মিক্স অডিয়েন্স পাবে। 8 থেকে 80 মোটামুটি সবাই যাবে। এবার এই জন্য ধূমকেতুর কালেকশনটা অনেক বেটার হবে, আর কুলির থেকে অনেকটা বেটার থাকবে। এবং এটা আমরা জানি আমাদের এখানে হয়, হিন্দি সিনেমা সবচেয়ে বেশি শো থেকে এগিয়ে থাকে। মানে ওই হিন্দি একটা সিনেমা ধরো 10-12টা শো পেয়ে নেবে মাল্টিপ্লেক্সে, মানে ওয়ার্ড 2 ধরো 10-12টা শো পাবে, সেখানে হয়তো ধূমকেতু খুব বড় জোর হলে 4টে, তাও হয়তো না 3টে। আর সেগুলো পাবে হচ্ছে প্রাইম টাইম। মানে তুমি যদি চেষ্টা করো যে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো ধূমকেতু থেকে রিভিউ করবো, সেটা পসিবলই হবে না, পসিবলই নয়, ঠিক আছে। কারণ সকালের শো গুলো সব অ্যালোকেট করা থাকবে হচ্ছে ভোর 4টে থেকে ওয়ার্ড 2, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বলে দিতে চাই, অনেক সময় দর্শকরা কিন্তু এটা আমাদেরকে অ্যাকিউজ করে যে বাংলা রিভিউয়াররা কেন আগে হিন্দিতে রিভিউ করছো। আরে এটাই কিন্তু কারণ, কি করবো, শোই থাকে না, ইচ্ছে থাকলেও শো থাকে না। হ্যাঁ, আমি এটাও দেখেছি যে দুপুরবেলা 2:30টাতে ফার্স্ট শো, বাংলা সিনেমার দুপুর 2:30টাতে ফার্স্ট শো। এবার সেখানে 2:30টাতে সিনেমা দেখতে গেলে, তাও দূরে, কাছাকাছিও নয়, তো সেখানে 2:30টায় সিনেমা দেখতে গেলে তো বিকেল 5টা-6টা এমনি বেজে যাচ্ছে রিভিউ আনতে আনতে, তাই না? হ্যাঁ, তাও তো তুমি আমি মাল্টিপ্লেক্সে তাও তো 2:30টে, সিঙ্গেল স্ক্রিন গুলোকে টাইম 5টা, 5:30, 6টায় থাকে। ধূমকেতু একটা শো দিয়ে দেবে 5টা, 5:30। এবার যে সেই শোটাই মানে দেখবে, দেখে রিভিউ করবে, তার তো আস্তে আস্তে বাড়িতেই 9টা বেজে যাবে। এটাই তো হলো ব্যাপার, মানে আমরা দেবোটা কি করে? এবার এটার জন্য এটা তো সমস্যা, এটা তো আমাদের একটা কোট আনকোট সমস্যা রয়েছে, সেটা নিয়ে কিছু বলার নেই। এবার সেটা যদি বাদও দিই, তার সত্ত্বেও কিন্তু ধূমকেতু ডেফিনেটলি একটা ভালো কালেকশন করবে। এবং আমার মনে আছে ব্যোমকেশ দুর্গরহস্য, সেই ছবিটা, সেটাও কিন্তু এই 15 আগস্টের উইকেই এসেছিল দেবের, ঠিক আছে। সেই ছবিটা কিন্তু গাডার 2 এর সামনে যথেষ্ট ভালো চলেছে। প্রথমবার দেবদাকে ওরকম ব্যোমকেশ হিসেবে দেখতে যাবে, ছবিটা ভালো খারাপ যাই হোক, ছবিটা চলেছে। তো এই ছবিটাও আমার মনে হয় একটা যথেষ্ট পোটেনশিয়াল আছে বক্স অফিসে ভালো কালেকশন করা। ছবিটা যতই পুরনো হোক, রেলিভেন্ট, মানে টিজার দেখে তোমরা তো এটা অ্যাগ্রি করবে আমার সাথে, টিজার দেখে গান দেখে কিন্তু রেলিভেন্ট মনে হচ্ছে এখনো দিনের মতনই মনে হচ্ছে না। হ্যাঁ, কাউকে যদি না বলে দেয় যে এটা 10 বছর পুরনো, কেউ কিন্তু মানে বুঝতে পারবে না, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ছবিটা চলার চান্স অনেকটা বেশি। ছবি কোয়ালিটি হিসেবেও ভালো হবে, বক্স অফিসেও ভালো চলবে। যাই হোক, দেখা যাক এবার কি হয়। ওকে, দেবজ্যোতি বল ধূমকেতু নিয়ে। না দেখ, ধূমকেতু নিয়ে আমি এক্সাইটেড। এবার আমি প্রীতিশের মতো দেব ফ্যান তো অত বড় নই, এবার কিন্তু আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে, ঠিক আছে, ট্রেলারটাও ভালো লেগেছে, গানটাও আমার ভালো লেগেছে। এবার যে সময় সিনেমাটা আসছে, সেটা কিন্তু কৌশিক গাঙ্গুলির গোল্ডেন সময়, মানে তার আগে শব্দ টব্দ এসছে, ঠিক আছে। তো ওটা একদম কৌশিক গাঙ্গুলির প্রাইম সময়, 2014-15 ওই সময়টা। তো সিনেমাটা আশা করছি ভালো হবে।
আমার তো আশা আছে, ট্রেলারটাও আমার খুবই ভালো এবং লেগেছে। এটাও দেখার যে কৌশিক গাঙ্গুলি একটা কমার্শিয়াল স্টারকে কিভাবে প্রেজেন্ট করে, হুম, মানে একটা কমার্শিয়াল জুটিকে অবশ্যই। কিভাবে প্রেজেন্ট করে, এটাও কিন্তু দেখার হবে, তাই না? মানে এটা একটা নতুন দিক আমরা দেখতে পাবো। বলেওছে যে ওটা দেবে, মানে তখন দাঁড়িয়ে বলেছিল যে ওটা সবচেয়ে বেস্ট পারফরমেন্স, মানে বুনো হাসের থেকেও বেস্ট পারফরমেন্স। এবার দেখা সেটা যাক না সেটা দেখলে বুনো সেটা হাসের বোঝা যাবে লেভেলের সিনেমাটা হয় কিনা। হ্যাঁ 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 সিনেমাটা যদি বুনো হাসের লেভেলের হয় তাহলে কিন্তু ব্যাপক ব্যবসা করবে। হুম। এবার দেখ শো পাওয়া নিয়ে যেটা যদি ব্যাপার, দেখ একবার ওয়ার্ড 2 খারাপ হয়ে যায় না, ক্র্যাশ করে যায় ওয়ার্ড 2, তাহলে না, ওই ওয়ার্ড টু ধূমকেতু খারাপ হওয়ার চান্সই বেশি। মানে ওয়ার্ড টু হয় খারাপ হবে, নাহলে মোটামুটি হবে। মানে ওয়ার্ড টু ভালো ভালো আশা হওয়ার খুব কম। ব্যাপক হবে না, ওয়ার্ডের মতন কাইন্ড না, অফ ব্যাপক হতে হওয়ার পারে, চান্স নেই। কুলি ব্যাপক পাঠানের হয়েছে। মতন হতে পারে, পাঠানের মতন কোয়ালিটি হতে পারে। হ্যাঁ, What? পাঠান তো মানে খুব ভালো সিনেমা তো নয়। ওই ওরমই বলছি, মোটামুটি আর কি কোয়ালিটি হতে পারে। হ্যাঁ, মোটামুটি। যেমন কুলি ধর একটা কুলি বিক্রমের মতো লেভেলের সিনেমা হয়ে গেল, তখন কিন্তু খেলাটা জমে যাবে। খেলাটা জমবে, খেলাটা ঘুরেও যাবে। খেলাটা ঘুরে যাবে কিন্তু ঘুরেও যাবে। ধর কুলি যদি এখন লিওর মতো সিনেমা হয় তাহলে ইম্প্যাক্ট করতে পারবে না, কিন্তু কুলি ধর একটা বিক্রম লেভেলের সিনেমা হয়ে গেল বা একটা কাইথি লেভেলের সিনেমা হয়ে গেল, তাহলে ওয়ার্ডটাও খারাপ হতে হবে। ওয়ার্ডটা যদি খুবই খারাপ, ওয়ার্ডটাও খারাপ হতে হবে, এদিকে এটাও, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। খেলা ঘুরে কুলি যাবে। কিন্তু ভালো হওয়ার চান্স আছে। ওয়ার্ড কুলি দেখবে রবিবার সোমবার থেকে শো বাড়িয়ে দিয়েছে, দেখবে করে শো বাড়িয়ে দিয়েছে সব। হ্যাঁ, ওটা কিন্তু মানে এবার দেখ ওয়াইআরএফ একটা নোংরা খেলা খেলে, সবাই জানি আমরা, ব্লগ বুকিং করে দেয়, শো শেয়ার করে না, দেখ কিছু করার নেই, বছরের পর বছর হচ্ছে, তোমাকে সিনেমা ভালো বানিয়ে ওটা ভাঙতে হবে। ধূমকেতুর ক্ষেত্রে নন শো শেয়ারিংটা যেটা মানে কেন রাখতে পারবে না, শতদীপ সাহা হচ্ছে ডিস্ট্রিবিউট করছে ওটা, মানে অলরেডি রাইটস কিনে নিয়েছে ধূমকেতু, এটা তোমরা শুনেছো। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তারা হয়তো এই স্ট্র্যাটেজিটা রাখতে পারে যে 90% শো আমরা ওয়ার্ডকে দেবো আর 10% শো আমরা ধূমকেতু দেবো। হয়তো ধরো একটা সিঙ্গেল স্ক্রিনে যদি 4টে শো হয়, 3টে শো ওয়ার্ড 2 পাবে, 1টা শো ধূমকেতু, এরকম কিছু করতে পারে। পুরোপুরি নন শো শেয়ারিং আমার মনে হয় না রাখবে বলে আমাদের এখানে। দেখা যাক কি হয়। বাট কুলি কিন্তু যদি খুব ভালো হয়ে যায় আর ওয়ার্ড 2 ধর জালি হলো, যেটা হওয়ার চান্স খুব ভালো পরিমাণে আছে, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। ওয়েস্ট বেঙ্গলেও খেলা ঘুরে যাবে, শো গুলো খালি হয়ে যাবে, ধূমকেতু পেয়ে যাবে, আর নর্থ বেল্টেও কিন্তু কুলি খেলা ঘুরিয়ে দেবে। তো মানে এই যে ওয়ার্ড 2 এর 90% ওটা আবার দুটোর মধ্যে ভাগ হয়ে যাবে আস্তে আস্তে। এক্স্যাক্টলি, এই ওয়েস্ট বেঙ্গলের শো গুলো ধূমকেতু পেয়ে যাবে, আর নর্থ বেল্টে যেটা মানে বলে, মানে হিন্দি বেল্ট যেটাকে বলে, ওই শো গুলো কিন্তু কুলি পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে কুলি কিরকম হয়। যেই সিঙ্গেলস গুলো নন শো শেয়ারিং রেখেছিল ওয়ার্ড 2 জন্য, তখন দেখবে সোমবার থেকে ওই কুলি ঢুকিয়ে দিয়েছে, দুটো কুলি ঢুকিয়ে দেবে। এক্স্যাক্টলি, পুরো সরিয়ে দিয়ে কুলি ঢুকিয়ে দেবে। মানে সব লোক যদি তুই বেরিয়ে ভাই কি বানিয়েছে এটা, এক্স্যাক্টলি, যদি একটা বিক্রম লেভেলের সিনেমা হয়ে যায় তাহলে কিন্তু ভাই শেষ। কারণ রজনীকান্তের একটা হিউজ ফ্যান ফলোইং কিন্তু নর্থ বেল্টেও আছে, আমরা এটা হয়তো বুঝতে পারি না। নর্থ বেল্টে কিন্তু রজনীকান্তের হিউজ ফ্যান ফলোইং আছে, 2 টায়ার 3 টায়ারে ভালো রয়েছে, বিশাল ফ্যান ফলোইং আছে। আর এরা কিন্তু জন্মের থেকে রজনীকান্তের সিনেমাই দেখছে। হ্যাঁ, হিন্দি ডাব হয়ে, মানে এটা কিন্তু আমরা ছোটবেলা শুধু রজনীকান্তকেই চিনতাম, তাই না? হ্যাঁ, মানে সাউথের স্টার হিসাবে রজনীকান্ত, কিছু শুধু রজনীকান্তকে চিনতাম, হয়তো কমল হাসান, মানে কমল হাসান তখন আমরা খেলাইবারের ম্যাজিক যদি একবার ওয়ার্ক করে যায় ভাই, ওয়ার্ক 2 দাঁড়াতে পারবে না, সে যাই করে নি। এবার ব্যাপারটা হচ্ছে যদি লিও লেভেলের সিনেমাটা হয়ে যায়, লিও কিন্তু মিক্সড রিভিউ পেয়েছিল, তাহলে হবে। কিন্তু আমার তোমাদের খারাপ, আমার কিন্তু খারাপ লাগে সেকেন্ড হাফটা একটু। আমার বিক্রম কাইতির লেভেলের সিনেমা একদম অনেক নিচে, অনেক নিচে সিনেমা তার থেকে। এবার যদি লিও লেভেলের কিছু করে দেয়, মানে মোটামুটি ভালো হলো কিন্তু হেভি হলো না, তাহলে খেলা করবে না। তাহলে মাস্টার বলে সিনেমাটা আছে, ওটাও ভালো, কিন্তু ওটাও খারাপ না। মাস্টার লিওর থেকে বেটার। তো এবার ব্যাপারটা হচ্ছে কুলির কিরকম হয়, কুলির ভালো হওয়ার উপরে কুলি ভালো হয়ে গেলে অ্যাকচুয়ালি ধূমকেতুরও লাভ, কারণ শো গুলো খালি করে কুলি ভালো হলে ধূমকেতুরও লাভ। ওই জন্য খেলাটা কিভাবে হবে, কুলিকে সাপোর্ট করছে না একজন, আমি তাই বলি কেন কুলিকে সাপোর্ট করছে ওয়ার্ড 2 কে করছে না আমাদের রিভিউ কমিউনিটি বলতে, ঠিক আছে? না দেখ, আমার ব্যাপারটা হচ্ছে, আমার বক্তব্যটা খুব সিম্পল, আমি ভালো সিনেমার সাপোর্টার। এই সিনেমা অন্য কেউ করলে আমি এক্সাইটেড হতাম না, করছে কে রজনীকান্ত, এটা বরুণ ধাওয়ান করলে আমি খিল্লি করে উড়িয়ে দিতাম না।
কে করছে সে কি করতে পারে সেটা ব্যাপার। তুই হ্যাঁ, ভাব, হ্যাঁ। এই যে জেলার সিনেমাটা অন্য কেউ করলে লোকে হাসতো, হাসতো, হ্যাঁ। সিরিয়াসলি হাসতো। Seriously হাসির হাসতো। পাত্র হয়ে কেন যেত। যা- কিন্তু রজনীকান্ত হচ্ছে মজা জাট লাগছে। করলে জাট আমি- সানি দেওয়াল ছাড়া যদি এক্স্যাক্টলি, কেউ করতো সানি দেওয়াল অন্য কেউ বলে হাসতো জাট। লোকে, জাট ওই হ্যাঁ। পাখা খুলে দিচ্ছে বলছে লোক। পাখা খুলে নিচ্ছে, তুই হাসবি ও করে। সানি দেওয়াল করছে, তুই মজা পাচ্ছিস। হলে চিল্লাচ্ছে, আমি তো মানে ভালো লোক মানে 60% আরে ছিল। বিশাল মজা, আর জাট দেখে আমি সেটা মজা পেয়েছিলাম। জেলারেও তাই, অন্য কেউ বলে তুই হাসতিস। তো কে করছে সেটা ব্যাপার। কুলি আমি সাপোর্ট করছি, তার একটাই কাজ। ওই টিমটা যেখানে টেবিলের মধ্যে ঘরের মধ্যে যখন লোকগুলো চলে আসবে, ডিনার টেবিলের মধ্যে লোকগুলোকে মারবে, ওইটা ভাই রজনীকান্তের দ্বারাই সম্ভব ওইটাকে পুরো হ্যাঁ, করা। ওটা অন্য কেউ বলে, অন্য কেউ বলে তুই হাসবি। এগুলোতে পুরো ওই ক্যারেক্টারটা মানে ওই সুপারস্টার মতন ওকে ট্রিট করা হয়, ওটা তো ওয়ান ম্যান শো। এটা ভাই সুপারস্টার হওয়ার ম্যাজিক ভাই, ওটা অন্য কেউ করতে পারবে না। এক্স্যাক্টলি। আর রজনীকান্তের আমরা বুঝতে পারি না, রজনীকান্তের হিউজ ফলোইং নর্থ বেল্টেও আছে, হিউজ আছে, ফলোইং। কুলি যদি ভালো হয়ে যায়, ওয়ার 2 জালি হওয়ার চান্স এমনিই আছে। ধূমকেতু যদি ভালো হয়ে যায়, তাহলে কুলি নর্থ বেল্টে এগিয়ে যাবে, ধূমকেতু ওয়েস্ট বেঙ্গল শো গুলো পেয়ে যাবে। ভালো হওয়ার দিক থেকে রিস্কে রয়েছে হচ্ছে ওয়ার টু নিয়ে সবাই সংশয় রয়েছে কেমন হবে। ধূমকেতু ভালো হবে আমি 90% শিওর। কুলি নিয়েও আমার হাই হোপস আছে। ওয়ার 2 নিয়ে সত্যি কথা বলতে টিজারটা আর ওয়ার দেখে টু যদি আমার ভালো খুব হয়ে একটা যায় কোনো- ব্যাস, তখন ধূমকেতুও চাপে পড়ে যাবে। ওয়ার টু যদি ভালো ওয়ার হয়ে যায়। 2 ভালো হয়ে গেলে তখন কুলিও শেষ, কারণ এমনি শো ব্লক করে রেখে দেবে। দেখা যাক কি হয়, খেলা জমবে। মানে আচ্ছা, লোকে চলো, পুজোর এটার ক্লাসের জন্য কথা পুজোর বলছে, জন্য। 14ই আমি আগস্ট পুজোর জন্য ক্লাস ভালো জমবে। ওয়েট করে বসে আছি। 15ই আগস্ট আর পুজোর জন্য, মানে কি সিনারিওটা হবে জাস্ট হলে ওই পুজোয় ভাঙচুরটা তো আমি দেখতে চাই। রক্তারক্তি কেস ঠিক হবে, আছে, পুজোয় তো রক্তারক্তি কেস হবে। হলে আমি ওই ভাঙচুরটা দেখতে চাই, যেটা পাগলু শত্রু ওই সময় হয়েছিল, ওই লেভেলে মজা। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আমরা ওইটা নিয়ে তো যখন আসবে সিনেমা তখন তো বুঝতেই পেরে যাবো, মোটামুটি শনিবারের মধ্যে আমরা বুঝতে পেরে যাবো, শনিবার রোববারের মধ্যে। হলের সামনে যেরকম হলের সামনে গিয়ে ক্রেজ, যে যার হলের সামনে যাবে, ক্রেজ দেখাবে, একসাথে এরকম পডকাস্ট করা হবে। ঠিক আছে, আমি যাবো আরতিতে কুড়িতেও লোক হবে না, ওয়ার 2তেও লোক হবে না, যে ধূমকেতু আউটফুল হয়ে যাবে। ওই তো যে কোনো একটা এরকম ক্রেজ দেখানো হবে। ঠিক আছে, হ্যাঁ, চলো, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, আজকের মতো পডকাস্ট এখানে শেষ করলাম। আপনারা কোন চলো। সিনেমাগুলো নিয়ে এক্সাইটেড? অনেকগুলো সিনেমা নিয়ে আমরা কথা বললাম, হিন্দি বাংলা। আপনারা কোনগুলো নিয়ে এক্সাইটেড? মানে হিন্দিটা নিয়ে আগেরটাই করেছি, আর যে বাংলাটা নিয়ে সিনেমাটা এটাই আপনি করলাম। এগেনস্টে সেই স্টারকে গিয়ে গালাগালি হতে হবে। ধরুন আপনি তো রজনীকান্তের ফ্যান, দেখেছেন, বুঝতে পারছেন, মানে এই যে না বলে না, ইউটিউবে তো তাই হচ্ছে দেখছি, দর্শকেরও সেগুলোই করা উচিত, অপোনেন্টকে গালাগালি দিতে হবে। তো এই ছিল আজকের পডকাস্ট। কারা কারা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেমন লাগলো পডকাস্টটা অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এই দুজনই খুব ভালো কাজ করছে, আমার খুব কাছের বন্ধু। প্রীতিশ তার নিজের মতো খুব ভালো কাজ করছে, দেবজ্যোতিও খুব ভালো কাজ করছে, আমি তো করছি। তো চলো, হ্যাঁ চলো, দেখা যাক কি হয়। আজকের মতো পডকাস্ট এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।